তিয়াশা দেবী। আমি খুব রিসেন্টলি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। আমার কি প্রফেশন, আমি কি করি, সেই সমস্ত কিছু আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিওতে শুরুতেই তোমাদেরকে জানিয়েছি এই চ্যানেলটাতে। আমার এই চ্যানেলটা খোলার প্রধান উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে লাইফ সায়েন্স বা বায়োলজি যাই বলো, জীবনবিজ্ঞান পড়ানো। এবার জীবনবিজ্ঞান তো তোমরা সকলেই পড়ো, আমাদের প্রত্যেকের কাছেই জীবনবিজ্ঞান একটা খুব প্রিয় সাবজেক্ট, খুব ভালোবাসার সাবজেক্ট। কিছু কিছু জায়গায় কোনো কোনো জিনিস একটু কঠিন লাগে, আর কারোর তো একটু অসুবিধা হয়, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সবার কাছেই লাইফ সায়েন্স একটা খুব প্রিয় একটা সাবজেক্ট। তাহলে আমার উদ্দেশ্যটা কী ছিল? তোমরা আমার চ্যানেলের যে অল্প কয়েকটা ভিডিও এসেছে সেগুলোতেই নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি প্রথম দিনই তোমাদের বলেছিলাম যে যেহেতু আমরা জীবনের বিজ্ঞান পড়ছি, সেই জন্য আমাদের প্রত্যেক দিনের জীবনে যে ঘটনাগুলো ঘটে চলেছে সেই ডে টু ডে লাইফে ঘটে চলা ঘটনাগুলোর সাথে আমি সিলেবাসের টপিকগুলোকে একটু রিলেট করে দিতে চেয়েছিলাম। আমি তোমাদেরকে 5টা ক্লাস 10-এর, প্রথমে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথাই বলছি, বাকি বোর্ডসগুলোর সাথে অনেকটাই মিল আছে, কিছু কিছু ক্ষেত্রে অমিলও আছে। আমি তোমাদের 5খানা জীবনবিজ্ঞানের প্রশ্ন ক্লাস 10-এর সিলেবাসের ওপর তোমাদেরকে শুরুতেই আমি দিচ্ছি, তার অপশানগুলোও বলে দিচ্ছি। আমার নেক্সট যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওর যে কন্টিনিউশন পার্টটা রয়েছে, এটা শুনতে শুনতে তোমরা মনে মনে সঠিক উত্তরগুলো চিন্তা করবে এবং খাতায় সঠিক উত্তরগুলো 5টা প্রশ্নের লিখে নেবে। এই ভিডিওটার শেষে গিয়ে আমি এই 5টা প্রশ্নের উত্তরও তোমাদেরকে বলে দেবো, যে উত্তরগুলোর সাথে তোমরা মিলিয়ে দেখবে। যদি কোনো উত্তর ভুল হয় বা কেন উত্তরটা হলো তার কারণ যদি তোমরা বুঝতে না পারো, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে তোমরা জানাবে, আমি তোমাদেরকে উত্তরটার কারণ বা উত্তরটা কেন হলো বা কোথায় ভুল হলো সেই ব্যাপারে ডিটেলসে বলে দেবো। আমি 5টা প্রশ্ন বলছি, তোমরা মন দিয়ে শুনে নাও, দরকার হলে পজ করে ভিডিওটা তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো। ভিডিওর শেষে গিয়ে আমি প্রশ্নের উত্তরগুলো বলে দেবো। আমি পুরো সিলেবাসের মধ্যে থেকেই 5টা প্রশ্ন প্রথমে দিচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। তোমরা সবাই ডায়াবেটিস ইনসিপিডাসের কথা শুনেছো, এই রোগটার কথা। ডায়াবেটিস ইনসিপিডাসের জন্য কোন হরমোন দায়ী, কোন হরমোনের কারণে ডায়াবেটিস ইনসিপিডাস হয়? 4টে অপশন: ইনসুলিন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন, এডিএইচ বা অ্যান্টি ডায়োরেটিক হরমোন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে মানব দেহে অ্যালোজোমের সংখ্যা কত জোড়া? ভালো করে প্রশ্নগুলো খেয়াল করবে। প্রথম অপশন হচ্ছে 23, তারপরে 22, তারপরে 2, তারপরে 1। মানব দেহে অ্যালোজোমের সংখ্যা কত জোড়া? 3 নম্বর প্রশ্ন হচ্ছে ধরো কোনো ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একেবারে শেষ প্রান্তে রইল, তখন সেই ধরনের ক্রোমোজোমকে কি ক্রোমোজোম বলে? মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক নাকি সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম? 4 নম্বরের প্রশ্ন হলো কোয়াসার্ভেট। তোমাদের ক্লাস 10-এর সিলেবাসের একটা খুব একটা পরিচিত টপিক এবং খুব ইম্পর্টেন্ট টপিক। এই কোয়াসার্ভেট মডেলের প্রবক্তা কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ওপারিন, বিজ্ঞানী ফক্স, বিজ্ঞানী হ্যালডেন আর বিজ্ঞানী মিলার ও উরে। এই 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক সেটা তোমরা করবে। 5 নম্বর এবং আজকের জন্য শেষ প্রশ্ন হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, ক্রায়ো প্রিজার্ভেশনের ক্ষেত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? তরল নাইট্রোজেন, কঠিন নাইট্রোজেন, গ্যাসীয় নাইট্রোজেন নাকি গ্যাসীয় অক্সিজেন? এই যে 5টা প্রশ্ন এবং 5টা প্রশ্নের অপশন তোমাদেরকে দিলাম, এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা এই উত্তরগুলো নিজেদের মনের মধ্যে ভেবে রাখো, নিজেরা ঠিক করে দরকার হলে খাতায় লিখে রাখো। ভিডিও শেষে গিয়ে আমার বলা উত্তরগুলোর সাথে তোমরা মিলিয়ে দেখো কতগুলো তোমাদের আরও ভালো লাগে, যাতে করে জিনিসটা আরও সহজ লাগে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, বিষয়টা ইন্টারেস্টিং লাগে, বিষয়টার প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা তৈরি হয়। যাদের পড়তে একদম ভালো লাগে না জীবনবিজ্ঞান, তাদেরও যাতে জীবনবিজ্ঞানটা পড়তে ভালো লাগে, সেই উদ্দেশ্য নিয়ে আমি কিছু ছোট ছোট ভিডিও, কিছু বিচ্ছিন্ন টপিকের ওপর ভিডিও তোমাদেরকে দিয়েছি। কিন্তু কয়েকজন আমাকে এই প্রস্তাবটা দেয় এবং আমার নিজেরও মনে হয় যে যেহেতু 2025-এর মাধ্যমিক পরীক্ষা শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক নয়, বাকি বোর্ডসগুলোরও 10-এর যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সেটা একদমই কাছে চলে এসেছে। তো এইভাবে বিচ্ছিন্ন কিছু টপিক দেওয়ার থেকে আমি যদি প্রথমে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসটা এবং তারপরে বাকি বোর্ডগুলো, অবশ্যই সেখানে বেশ কিছু মিল আছে এবং কিছু কিছু জায়গায় একটুখানি ডিফারেন্সও রয়েছে, তো এগুলো ধরে আমি যদি একদম থরলি ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাথে আলোচনা করি, তাহলে বোধহয় তোমাদের একটু সুবিধা হবে। আজকে আমরা দাঁড়িয়ে আছি 2024-এর নভেম্বরে।
আমাদের পরীক্ষা 2025-এর ফেব্রুয়ারিতে। তো এইটুকু সময়ের মধ্যে আমি নতুন করে তোমাদের কি পড়াবো এখন? তোমরা তো সারা বছর ধরে জীবনবিজ্ঞান পড়েছো, সারা বছর ধরে প্র্যাকটিস করেছো, পরীক্ষা দিয়েছো, একদম সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তোমরা নিজেরা সেভাবে তৈরি হয়েছো। কিন্তু এই যে পরীক্ষার আগে জীবনের প্রথম বড় পরীক্ষা, প্রথম বোর্ডসের পরীক্ষা, আমরা যারা তোমাদের ওই বয়সটা পেরিয়ে অনেক দিন চলে এসেছি, আমি তো একদম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সরকারি স্কুল থেকে মাধ্যমিক দিয়েছি, তো আমরা এই সময়টা, মাধ্যমিকের সময়টা এলে খুব নস্টালজিক হয়ে যাই। আমরা শিক্ষক শিক্ষিকারা একদিক থেকে ভীষণ ভাগ্যবান, আমরা সারা জীবন ওই ছোটোবেলাটাকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে পারি। তো আমাদের স্টুডেন্টরা যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তখন সেই শীতের দুপুরে ছাদে বসে অঙ্ক করা, রাত জেগে পড়াশোনা করা, বন্ধুদের সাথে একসাথে পড়াশোনার আলোচনা করা, এই সময়গুলো টেস্টের পর থেকে আস্তে আস্তে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কত বন্ধুরা ছাড়াছাড়ি হয়ে যাব, তো এরকম অনেক নস্টালজিয়া এই মাধ্যমিক পরীক্ষার সাথে আমাদের জড়িয়ে থাকে। কিন্তু তোমরা এখন যারা ক্লাস 10-এ পড়ছো তাদের মনের মধ্যে একটা ভীষণ টেনশন, ভীষণ ভয়, এবং সারা বছর ধরে এক জিনিস পড়তে পড়তে, প্র্যাকটিস করতে করতে অনেক সময় খুব বোর লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে আর পড়তে ইচ্ছা করছে না, কিন্তু পড়াশোনা করতে হবে, সামনে পরীক্ষা, অন্য কিছু করতেও পারবো না। সেই সময়টুকুতে তোমরা আমার এই যে 10-এর যে সিরিজ যেটা আমি দেবো ভিডিওগুলো চ্যাপ্টার ওয়াইজ, সেগুলো দেখো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে খুব বেশি কিছু চাপ নিয়ে, খুব মাথার মধ্যে অনেক ট্যাক্সেশন নিয়ে পড়াশোনার সময় থেকে সময় বার করে বসতে হবে না। যে সময়টা পড়ে পড়ে খুব বোর লাগছে, পড়াশোনা করতে ইচ্ছা করছে না, বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে 8 ঘন্টা 45 মিনিট হাতে সময় আছে, একটু হালকা চালে কয়েকটা জিনিস দেখতে ইচ্ছা করছে, সেই সময় তোমরা আমার ভিডিওগুলো একটুখানি দেখতে পারো। আমি চেষ্টা করব যে সারা বছর পড়ার পরও আমার নিজস্ব পড়ানোর অভিজ্ঞতায় আমি যেগুলো দেখেছি, যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু বারবার গুলিয়ে যায়, হাজারবার পরীক্ষাতে ওই একই জিনিস ভুল হয়, পরীক্ষা দিতে বসেও ওই জিনিসটা গুলিয়ে যায়, কিছু জিনিস থাকে। তো সেই জিনিসগুলো একটু গল্পের মতো করে তোমাদের কাছে নিয়ে আসার, বা কিছু টিপস রয়েছে সেগুলো নিয়ে একটুখানি আলোচনা করার, যাতে তোমরা পরীক্ষা হলে বসেও কনফিউজড না হও, সেই মুহূর্তে বসেও মনে পড়ে আচ্ছা ওই গল্পটা শুনেছিলাম, বা ওটা তো এইভাবে মনে রাখতে হবে। আজকে দাঁড়িয়ে যদি আমি সিলেবাস নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নেই, কারণ তোমাদের প্রত্যেকেরই সিলেবাস একেবারে শেষ হয়ে গেছে, আমি এটাই নিশ্চয়ই আমি সেই আশাটাই রাখি। কিন্তু তাও আমার কাছে একটা সাঁতরার বই আছে, তোমরা যে যে বইটা খুশি পড়তে পারো, কোনো অসুবিধা নেই, আমার কাছে এই মুহূর্তে সাঁতরার বইটা আছে। তো এই বইটা থেকে আমি সিলেবাসটা যদি একটু আলোচনা করি, কারণ যেহেতু আমি সিরিজ ধরে একটা পড়াবো, শুরু করব ক্লাস 10-এর, তো সেই জন্য যদি সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি, আমাদের প্রথম চ্যাপ্টারটা কি রয়েছে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথাই বলছি, তারপরে আস্তে আস্তে বাকি বোর্ডসগুলোর কথাও বলবো। তো এখানে আমাদের প্রথমেই উদ্ভিদের চলনের একটা চ্যাপ্টার মানে একটা টপিক থাকে, সেখানে ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন আমরা হাজারবার পড়েছি, তাদের মধ্যে কম্পেয়ার করেছি, লিখেছি পরীক্ষার খাতায়, তাও যেন লিখতে বসে মনে হয় কোনটা ট্যাকটিক, কোনটা ট্রপিক, কোনটা ন্যাস্টিক, ফোটোট্রপিক, জিওট্রপিক, সিসমোন্যাস্টিক, এগুলো কিভাবে মনে রাখবো, গুলিয়ে যাচ্ছে। তো তার জন্য কিছু গল্প আছে, কিছু টিপস আছে, সেইগুলো আমি তোমাদের একটু দেওয়ার চেষ্টা করব। নেক্সট পার্ট হচ্ছে হরমোন। হরমোন যে শুধুমাত্র ক্লাস 10-এর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেরকমটা নয়। হরমোন এর পরে তোমরা যখন 11-এ পড়বে, 12-এ পড়বে, যখন বিভিন্ন রকমের বায়োলজিক্যাল প্রসেসগুলো দেখবে, তারপরে যখন তোমরা নিট বলো, এএনএম জিএনএম বলো, বা অন্য কোনো প্যারামেডিক্যাল কোর্স বলো, বা তার পরবর্তীকালে যদি এসব কিছু নাও পড়ো, তোমরা যখন পরীক্ষা দেবে কোনো কম্পিটিটিভ, সেখানে একটা জেনারেল সায়েন্সের পোর্শন থাকে, ওইখানেও কিন্তু হরমোন থেকে প্রশ্ন আসে। এবং হরমোনের যে জায়গাগুলো বারবার গুলিয়ে যাচ্ছে, যে জায়গাগুলো ধরতে পারছি না, ফিডব্যাক মেকানিজম বলো, ডায়াবেটিস ইনসিপিডাস মেলিটাস, কোন গ্রন্থি থেকে কোন ধরনের হরমোন নিঃসৃত হচ্ছে, এই জায়গাগুলো একটুখানি আমি তোমাদের কাছে আর একটু সহজ করে আনার চেষ্টা করব। এরপর স্নায়ুতন্ত্র। আমি এটা দেখেছি যে বেশিরভাগ ছেলেমেয়েরাই বলে ম্যাডাম এটা ভীষণ শক্ত, স্নায়ুতন্ত্রটা একটু ইগনোর করার প্রবণতা দেখেছি। যদি আমরা ভালোভাবে এই ব্রেন বা স্নায়ুতন্ত্র, করোটি স্নায়ু, কিভাবে নামগুলো মনে রাখবো, প্রতিবর্ত ক্রিয়া, কিভাবে আমাদের সেন্সারি নিউরন, মোটর নিউরন, অ্যাডজাস্টার নিউরন কাজ করছে, আমি প্রতিবর্ত ক্রিয়া নিয়ে ছোট একটা ভিডিও দেবো চ্যানেলে আলাদা করে। তো এই জায়গাগুলো একটুখানি সহজ করে একদম গল্পের মতো পড়া জিনিসগুলোই আরেকবার শোনার জন্য আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো।
আর লাস্টে তো আমাদের গমন রয়েছে, মানুষের দ্বিপদ গমন, বিভিন্ন ধরনের পেশি, এগুলো তো রয়েছে। এগুলো নিয়েও যখন আমরা ডিটেলস চ্যাপ্টার আলোচনা করব অবশ্যই আলোচনা করব। পরের সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে জীবনের প্রবাহমানতা। এখানে কি রয়েছে? সেল ডিভিশন, সেল সাইকেল, বিভিন্ন ধরনের অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোথায় ক্রসিং ওভার হয়, সেল ডিভিশনের ক্ষেত্রে হোয়াই মাইটোসিস ইজ কল্ড ইকুয়াল ডিভিশন, হোয়াই মিওসিস ইজ কল্ড রিডিউস ডিভিশন, কেন সদৃশ বিভাজন, কেন হ্রাস বিভাজন, এগুলো আমরা একটুখানি ডিটেলসে তোমাদের কাছে একটুখানি বলার চেষ্টা করব। বারবার পড়ার পরও যেটুকু জায়গা গুলিয়ে যাচ্ছে আমি বারবার বলছি, সেইটুকু জায়গা আশা করি এই ভিডিওগুলো দেখলে তোমরা মনে রাখতে পারবে সহজে। এরপরে চ্যাপ্টার বংশগতি ও বিভেদ। এটা তোমরা প্রত্যেকে স্বীকার করবে যে 10-এর যতগুলো চ্যাপ্টার তোমরা পড়ছো এই চ্যাপ্টারটা সবথেকে কঠিন লাগে বেশিরভাগ স্টুডেন্টের কাছে। যাদের কাছে সহজ লাগে, যারা বুঝে গেছে তাদের তো কোনো ব্যাপারই নয়, কিন্তু যাদের কাছে কঠিন লাগছে ওই একসংকর জনন, দ্বিসংকর জনন, অ্যালিল, প্যানেট স্কোয়ার, চেকার বোর্ড, বিভিন্ন ধরনের ডিজিজগুলো কিভাবে মনে রাখবো, তারা একটুখানি দেখো, যদি কিছু উপকার হয় ভিডিওগুলো থেকে। তারপরে সবথেকে সহজ চ্যাপ্টার, সবথেকে এর আগে আমি অভিযোজনের ভিডিও পোস্টও করেছি, তোমরা দেখতে পারো। অভিব্যক্তি অভিযোজন মনে রাখাও সবথেকে সহজ, সবথেকে ছোট চ্যাপ্টার, সেটা নিয়েও আমরা একটু আলোচনা করব। এবং লাস্ট চ্যাপ্টার, যদি আমরা 5 নাম্বার চ্যাপ্টারটার কথা বলি, তাহলে সেই চ্যাপ্টারটা হচ্ছে পরিবেশ। তোমরা দেখো, পরিবেশ কখনোই কোনো চ্যাপ্টারই জীবনবিজ্ঞানের ক্ষেত্রে নয়, বিশেষ করে পরিবেশ কখনোই শুধুমাত্র লিখে পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য নয়। তোমরা দেখবে যে আমরা যখন ছোট ছিলাম তখন একটুখানি বাবা মাকে জিজ্ঞাসা করো, বা ভাই বোনেদের ভাই বোনেদেরও তোমরা বলতে পারবে কথাগুলো, যে আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে বেশ কিছু বছর আগের কথা বলছি, আমরা যখন ওই কালী পুজোর দিন বাজি ফাটাতে ছাদে উঠতাম, তখন আমরা মাথায় একটা রুমাল বেঁধে, গায়ে একটা হাফ সোয়েটার পরে, চাদর গায়ে দিয়ে আমরা উঠতাম। আর এখন দেখো, এখন আজকে নভেম্বর মাস, আমি তোমাদের যাতে শুনতে সুবিধা হয় সেই জন্য পাখাগুলো বন্ধ করে দিয়েছি, ভিডিওতে যাতে শব্দ না আসে। রীতিমতো গরম হচ্ছে, আমি রীতিমতো ঘেমে যাচ্ছি। তাহলে এই যে উষ্ণতা বৃদ্ধি, এই যে ঋতু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, গ্রিন হাউস এফেক্ট, এই যে আমরা তো আমাদের প্রত্যেক দিনের জীবনে দেখছি বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ। তোমরা মাঝে মাঝে খবরের কাগজে বা টিভিতে, বা এখন তো সবার হাতেই ফোন আছে, দেখবে যে দিল্লিতে এমন অবস্থা, মানুষ আর্ধেক দিন বাইরে বেরোতে পারছে না, আর্ধেক দিন স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের শ্বাস প্রশ্বাসটুকু আমরা ঠিকভাবে নিতে পারছি না। তাহলে এই দূষণগুলো কেন হয়, কেন, কারণটা জানলেই আমরা তার প্রতিকারের উপায় জানতে পারবো। এগুলো আমরা আলোচনা করব। এবং একদম শেষ দিকে যেটা রয়েছে বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য, তোমরা একটুখানি দেখতে পারো, খুব ভালো লাগবে। আমি এই চ্যানেলটা শুরু করার কিছুদিনের মধ্যেই আমি একটু বেড়াতে গিয়েছিলাম এবং মূলত জঙ্গলের ভিতরে ভিতরে ঘুরছিলাম। সেখানে আমি নিজের চোখে ওই যে ইনসিটু এক্সিটু সংরক্ষণ তোমাদের সিলেবাসে আছে, শুধু ক্লাস 10-এর সিলেবাসে না, 11-এ আছে, 12-এ আছে, আরও পরবর্তীকালে এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে রয়েছে। তো এই ইনসিটু এক্সিটু আমি নিজের চোখে ইনসিটু সংরক্ষণ দেখেছি, বায়োস্ফিয়ার রিজার্ভ দেখেছি, তাকে কী কী জোনে ভাগ করা যায়, কোর জোন, বাফার, এগুলো আমি দেখেছি এবং তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। এটা কোনো কিছু পড়াশোনার ভিডিও বা পড়াশোনার আলোচনা করছি এভাবে না দেখে, শুধু আমি বেড়াতে গেছি, ট্রাভেল একটা ব্লগ করছি, এইভাবেও যদি তোমরা দেখো, তাহলে এই ইনসিটু এক্সিটু যখন গুলিয়ে যাবে, বা ধরো হটস্পটের ধারণা বুঝতে পারছি না, ওই সময় কিন্তু এই গল্পগুলো মনে পড়বে এবং নিজের চোখে একবার দেখে নিলে সেই জিনিসটা একদম স্থায়ীভাবে ব্রেনের মধ্যে রয়ে যাবে। তো আমার এটাই বলার উদ্দেশ্য যে আমার ভিডিওগুলো থেকে এখন নতুন করে খুব বেশি পড়াশোনা শুরু করে আমি খুব বেশি চ্যাপ্টার ওয়াইজ পড়িয়ে এরকম আমি কিছু চাইছি না। আমি চাইছি যে একদম গল্পের ছলে চ্যাপ্টারের জিস্টগুলো নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করে দিতে, যাতে অবসর সময়গুলো শুনলে অন্তত পরীক্ষার হলে বসে, সামনে টেস্ট আছে, পরে ফাইনাল পরীক্ষা আছে, তোমাদের একটু যদি কোথাও সুবিধা হয়, সেটুকুই আমার পাওয়া। আমি সবে ইউটিউব চ্যানেলটা খুলেছি, তোমরা যারা ওপার থেকে আমার কথা শুনছো তাদের প্রত্যেকের সাথে আমি সরাসরি কানেক্টেড থাকতে চাই। তোমরা ভিডিওগুলো একটুখানি দেখো, যেখানে যা অসুবিধা হচ্ছে, যদি টেকনিক্যাল কোনো প্রবলেম হয়, আমার একদম নতুন জার্নি, তোমরা অবশ্যই আমাকে বলো। এবং কারোর যদি মনে হয় যে এই বিষয়টা আমি ম্যাডামের সাথে আরেকটু পার্সোনালি যোগাযোগ করে কিছু প্রশ্ন আছে সেগুলো করতে চাই, তোমরা ভিডিওর কমেন্টে একটু লিখো, আমি তোমাদেরকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে কিভাবে কোনো ডাউটগুলো ক্লিয়ার করবে সেই সম্পর্কেও আমি তোমাদেরকে জানিয়ে দেব।
এবং তোমরা জানো যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যে যেভাবে প্র্যাকটিস করছো, টেস্ট পেপার দেখে টেস্ট হয়ে যাওয়ার পরপরই নতুন টেস্ট পেপার বেরোবে। এছাড়া যেখানে যেভাবে করছো যত বেশি সম্ভব পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। আমি আমার ইউটিউব চ্যানেলে কিছু প্রশ্ন এমসিকিউ ওরিয়েন্টেড, এমসিকিউ প্র্যাকটিস করলেই তোমরা তোমাদের ওই ডান স্তম্ভ, বাম স্তম্ভ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা বা 2 নম্বরের প্রশ্নগুলোও এক এক করে যেখানে রিভিশন করা থাকবে সবগুলোই রেডি হয়ে যাবে। আর আলাদা করে এমসিকিউতে আমাদের অ্যান্সার করতেই হয়। তাহলে এই চ্যাপ্টারগুলো, এই জায়গাগুলো আমি তোমাদেরকে কিছু কিছু আমার চ্যানেলে এমসিকিউ দিতে থাকবো। কিছু একটা সার্টেন টাইম তোমাদের দেবো, তারপর আমি সঠিক উত্তরটা বলে দেবো। এইভাবেও তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকতে পারো। আবারও শেষে বললাম, অবসর সময়ে একদম ঠান্ডা মাথায়, একদম যখন পড়াশোনা করতে ইচ্ছা করছে না তখন এই ভিডিওগুলো শুনো। যদি তোমাদের একটা নাম্বারও উপকার হয়, নাম্বার নাও যদি আমি বলি বাদ দাও, যদি একটু কনসেপ্ট ক্লিয়ার হয়, যদি সাবজেক্টটা একটু পড়তে ভালো লাগে, তাহলেই আমি যে উদ্দেশ্যে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম সেটা সফল হবে। আমি খুব তাড়াতাড়ি সিরিজটা আনবো, একদম চ্যাপ্টার ওয়াইজ আমি পড়াবো। তবু কারোর যদি কোনো টপিকে মনে হয় যে এটা নিয়ে একটু আগে আলোচনা করে দিলে ভালো হয়, এটা আমার একটু অসুবিধা হচ্ছে, সামনে টেস্ট আছে, তারা অবশ্যই আমাকে জানিও। আমি খুব তাড়াতাড়ি সিরিজগুলো আনবো, তোমরা একটু দেখো। ভিডিও শুরুতে আমি তোমাদেরকে পুরো ক্লাস 10-এর সিলেবাস থেকে 5খানা এমসিকিউর প্রশ্ন দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে উত্তরগুলো একটু ভেবে রাখতে। আমি উত্তরগুলো, সঠিক উত্তরগুলো তোমাদের এখন বলে দিচ্ছি, তোমরা একটুখানি মিলিয়ে দেখে নাও। যে উত্তরগুলো ভুল হচ্ছে বা যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেগুলো তোমরা কমেন্টে জানিও। আর আমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়াতে পড়াতে এই প্রশ্নের উত্তরগুলো সেখানে আরও ডিটেলসে বলে দেবো। প্রথম প্রশ্ন ছিল, ডায়াবেটিস ইনসিপিটাসের জন্য দায়ী কোন হরমোন? ডায়াবেটিস ইনসিপিটাসের জন্য দায়ী হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক্স হরমোন। এর সাথে সাথে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডায়াবেটিস মেলিটাস। এই ডায়াবেটিস মেলিটাসের জন্য দায়ী হরমোন হচ্ছে ইনসুলিন। এবার আমি এতক্ষণ ধরে তোমাদের যে বিষয়টা বললাম যে তোমরা কিভাবে সহজে মনে রাখবে যে ইনসিপিটাসের জন্য এডিএইচ আর মেলিটাসের জন্য ইনসুলিন দায়ী, এই উত্তরগুলো আমার পরের যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো আসবে সেগুলো দেখলেই এই সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে। আমি সেকেন্ড যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছিলাম সেটা হচ্ছে, মানবদেহে অ্যালোজোমের সংখ্যা কত জোড়া? এখানে কোন জিনিসটা খেয়াল করতে হবে? বললাম প্রশ্নগুলো ভালো করে খেয়াল করবে, জোড়া শব্দটাতে ভালো করে খেয়াল করতে হবে। তাহলে মানবদেহে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 1 জোড়া বা 2টি। থার্ড প্রশ্ন হচ্ছে, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একেবারে শেষ প্রান্তে থাকলে তাকে কি ক্রোমোজোম বলে? তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। যখন আমার চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেখবে তখন মেটাসেন্ট্রিক কাকে বলে, সাবমেটাসেন্ট্রিক কাকে বলে, অ্যাক্রোসেন্ট্রিক কাকে বলে, সব কিছু আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ফোর্থ প্রশ্ন হচ্ছে, কোয়াসার্ভেট মডেলের প্রবক্তা কে? কোয়াসার্ভেট মডেলের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ওপারিন। এমসিকিউর পড়ার সময় বা প্র্যাকটিস করার সময় একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই প্রশ্নটা থেকে শুধুমাত্র কোয়াসার্ভেট মডেলের প্রবক্তা ওপারিন এইটুকু মনে রাখলে হবে না। বাকি অপশনগুলো অর্থাৎ বিজ্ঞানী ফক্স, হ্যালডেন, মিলারুরে, তাদের কি অবদান বা তারা কি করেছিলেন, কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এই জায়গাটাও তোমাদের মাথায় রাখতে হবে। আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিওতে ডিটেলস আলোচনা করব। শেষ প্রশ্ন ছিল, ক্রায়ো সংরক্ষণের জন্য কোন গ্যাসকে ব্যবহার করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট। ক্রায়ো সংরক্ষণের জন্য নাইট্রোজেন তো ব্যবহার করা হয়, আমরা সবাই জানি, কিন্তু নাইট্রোজেনকে কোন অবস্থায় ব্যবহার করা হয়? কঠিন, তরল না গ্যাসীয়? নাইট্রোজেনকে তরল অবস্থায় ব্যবহার করা হয়, অর্থাৎ ক্রায়ো সংরক্ষণের জন্য তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। তোমরা অবশ্যই আমাকে জানিও যে এই 5টা এমসিকিউর মধ্যে তোমাদের কটা এমসিকিউ ঠিক হয়েছে বা কোন জায়গাটা ভুল হলো বা কোন জায়গাটার কেন এই উত্তরটা হলো বুঝতে পারছো না। তোমরা আমাকে সমস্ত কিছু ভিডিওর কমেন্টসে জানিও।